শুরু হচ্ছে আজকের গল্প উপলব্ধি, কলমে মাধবী ভট্টাচার্য। প্রথমটায় ধরতে পারেনি সায়ক, এমনকি যেদিন প্রিয়া কিছুতেই উজ্জ্বলের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে যেতে চাইল না সেদিনও বোঝেনি। যদিও একটা অদ্ভুত কথা বলেছিল প্রিয়া। সায়ক যখন যাওয়ার জন্য জোর করেছিল, কেমন ঠান্ডা গলায় বলেছিল, ওদের বাচ্চা হয়েছে তাই মুখে ভাত হচ্ছে, সেখানে আমি গিয়ে কি করব? তখন ভেবেছিল সন্তানহীনতা প্রিয়ার মনে হীনমন্যতার জন্ম দিচ্ছে, সে কারণেই ওখানে যেতে চাইছে না। কিন্তু সমস্যা তার চেয়েও জটিল। বুঝতে পারিনি বিয়ের 5 বছরেও সন্তান সুখ থেকে বঞ্চিত ওরা। কয়েক মাস ধরে ডাক্তারদের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। সমস্যাটা প্রিয়ারই। অনেক ডাক্তারকেই দেখানো হয়ে গেছে, কোনো ডাক্তারই আশা দিতে পারছেন না। রিপোর্ট দেখে হতাশভাবে দুদিকে মাথা নাড়ছেন। তবু সায়ক আশা ছাড়তে পারেনি। এমন কোনো ডাক্তার নিশ্চয়ই আছেন যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। 2 দিন পর পরই নতুন নতুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয় সে। ছুটে ছুটে যায় আশায় বুক বেঁধে। প্রতিবারই ডাক্তারের কথা শুনে ভেঙে পড়ে মনে মনে। আজকাল ডাক্তারের কাছেও যেতে চায় না প্রিয়া। অবুঝের মতো আচরণ করে। সায়ককে বলে, প্রতিবার ডাক্তার সেই একই কথা বলে, তারপর তোমার মুখের দিকে তাকানো যায় না, তুমি কেমন গুম হয়ে যাও, ভালো করে কথা পর্যন্ত বলো না। আমার ভয় করে সায়ক, তোমাকে খুব অচেনা মনে হয়, মনে হয় তুমি আমাকে আর ভালোবাসবে না। কি পাগলের মতো কথা বলছো? সায়ক আশ্বস্ত করতে চায় বউকে। আমি জানি বাবা হওয়ার জন্য কি ব্যাকুল তৃষ্ণা তোমার, কিন্তু সেই তৃষ্ণা তোমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। তোমার পিপাসা মেটাবার ক্ষমতা আমার নেই সায়ক। বলতে বলতে প্রিয়ার চোখে জল জমে। সায়ক চুপ করে যায়। এরপর কি বলা যায় বুঝে উঠতে পারে না, কিন্তু এত সহজে হাল ছেড়ে দিতেও তার মন ওঠে না। আবার অন্য এক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে, কিন্তু সেখানে যাওয়ার জন্য প্রিয়ার মধ্যে কোনো উৎসাহ দেখা যায় না। সায়ক ভুরু কুঁচকে বলে, এখনো রেডি হওনি? আমি যাব না, প্লিজ এবার অন্তত থামো। আমি আর পারছি না। কিছুই পাল্টাবে না সায়ক, কিচ্ছু না। তুমি চলোই না, দেখা যাক কি হয়। অনেক বড় ডাক্তার, বহু কষ্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। সায়ক নাছর বান্ধা। মিথ্যে আশা করো না, যতই চেষ্টা করো, সত্যিটা তো পাল্টাবে না। প্লিজ রেহাই দাও আমাকে। গুম হয়ে যায় সায়ক, আর জোর করে না। হাত দিয়ে চোখ আড়াল করে শুয়ে পড়ে বিছানায়। জানতেও পারে না সেদিকে তাকিয়ে ভয় করে প্রিয়ার। গভীর অপরাধ বোধে দুমড়ে মুচড়ে যায়। বলতে পারে না যতবার ডক্টরের কাছে যায় ততবার ভেতরে ভেতরে মৃত্যু যন্ত্রণা হয় ওর। পাগল পাগল লাগে। সায়ক এত কিছু বুঝতে পারে না। প্রিয়াকে বারবার জোর করে। একটা কচি গলায় বাবা ডাক শুনতে অস্থির হয়ে ওঠে। পারলে পৃথিবীর যে কোনো জায়গায় সে ছুটতে পারে, যে কোনো বিন্দুতে যেতে পারে বাবা হতে চেয়ে। প্রিয়া যে এতটা বদলে যাচ্ছে খেয়ালই করতে পারে না সে। একটু একটু করে প্রিয়া কথা বলতে ভুলে যাচ্ছে, সারাক্ষণ গুম হয়ে থাকে। মাঝে মাঝে সামান্য কারণে তুমুল অশান্তি করে। সায়ককে সন্দেহ করে, বাচ্চাদের সহ্য করতে পারে না। আগে যে প্রিয়া সায়কের একটু অযত্ন হতে দিত না, আজ সেই প্রিয়াই সায়কের কোনো খেয়াল রাখে না। নিজের ভাবনার মধ্যেই ডুবে থাকে সারাক্ষণ। কিছুই সেভাবে নজর করতে পারে না সায়ক। কিন্তু একদিন চোখ খুলে যায় তার। সেদিন সকালবেলা প্রিয়ার চিৎকারে ঘুম ভেঙে যায় সায়কের। হতভম্ব হয়ে দৌড়ে যায়। অতসী ভয়ার্ত চোখে তাকিয়েছিল প্রিয়ার দিকে। ওর বুকে লেপ্টে আছে বছর 2 একটা বাচ্চা। সেদিকে তাকিয়ে প্রিয়া পাগলের মতো চেঁচাচ্ছে, কোন সাহসে বাচ্চাটাকে নিয়ে এসেছো? দূর করো, দূর করো এটাকে আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর করো। কি হয়েছে প্রিয়া, এমন করছো কেন? হতভম্ব সায়ক বলে। সায়কের গলা শুনে অতসী মুখ ফেরালো। তারপর হাউমাউ করে উঠল, দেখুন তো দাদা, কি হয়েছে বৌদির? আমার বাচ্চাটাকে নিয়ে আগেও তো কয়েকবার এসেছি, কই বৌদি তো এরকম করেনি। কি হয়েছে প্রিয়া? বউয়ের কাঁধ ধরে ঝাঁকুনি দিল সায়ক।
ওকে বলো বাচ্চাটাকে নিয়ে যেতে, সহ্য করতে পারছি না আমি। প্রিয়াকে অপ্রকৃতিস্থ লাগছিল। সায়ক সভয়ে দুপা পিছিয়ে গেল। তারপর চোখের ইশারায় অতসীকে সরে যেতে বলল। অতসী অবাক চোখে বাচ্চাকে কোলে নিয়ে বেরিয়ে গেল। কতদিন এ বাড়িতে কাজ করছে, বৌদির কত মিষ্টি স্বভাব, তার মতো মিষ্টি স্বভাবের মানুষ আর দুটো দেখেনি। এমন তো কখনো করেনি। কি হলো হঠাৎ করে? এই প্রথম সায়কের মনে হচ্ছিল প্রিয়া স্বাভাবিক নয়, অসুস্থ হয়ে পড়ছে ক্রমশ। বাচ্চাদের সহ্য করতে পারছে না। শুধুই নিজের বাচ্চা হচ্ছে না বলে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? সে কি প্রিয়ার উপর একটু বেশি প্রেসার দিচ্ছে? সেরকম সময়ে হঠাৎ করে অজিতের কথা মনে পড়ল ওর। নাম করা সাইকিয়াট্রিস্ট অজিত মুখার্জি সায়কের স্কুলবেলার বন্ধু। সে এ ব্যাপারে নিশ্চয়ই কিছু বলতে পারবে। পরদিন অফিস থেকে লাঞ্চ ব্রেকের সময় ফোন করল অজিতকে। ফোনটা ধরে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চেঁচিয়ে উঠল অজিত, কিরে শালা, এতদিন বাদে মনে পড়লো আমাকে? তুই খোঁজ নিয়েছিস আমার? হেসে বলতে যায় সায়ক। বন্ধুর ম্রিয়মান গলা শুনেই হয়তো ও প্রান্তে থমকালো অজিত। কি হয়েছে সায়ক, কোনো সমস্যা হয়েছে? অনেক বড় সমস্যা রে, ফোনে বলা যাবে না, সামনাসামনি কথা হলে ভালো হতো, ইতস্তত করে বলেই ফেলল সায়ক। কাল বিকেলে আমার চেম্বারে চলে আয়, 5:30-6টা নাগাদ। ঠিক আছে। ফোনটা কেটে দিল সায়ক। মনটা অস্থির অস্থির করছে ওর। প্রিয়ার ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝতে পারছে না। আপাতত কাল বিকেলের অপেক্ষা। অজিত নিশ্চয়ই কিছু বুঝতে পারবে। গভীর উৎকণ্ঠা নিয়ে সায়ক পরদিন অজিতের চেম্বারে পৌঁছে গেল। সেখানে অজিতকে খুলে বলল পুরো ব্যাপার। সব শুনে গম্ভীর হয়ে গেল অজিত। এই সমস্যা খুবই কমন, ভুলটা কিন্তু তোরই। প্রিয়ার মা হবার সম্ভাবনা নেই জেনেও কেন ওকে বারবার ডাক্তারের কাছে নিয়ে গেছিস? অজিত ধমক দেয়। আমি তো ভালোর জন্যই ডাক্তারের কাছে গেলাম। সায়ক আমতা করে। তুই ভালোর জন্য গেছিস, কিন্তু প্রিয়াকে বারবার শুনতে হয়েছে ওর জন্যই তুই সন্তান সুখ থেকে বঞ্চিত। এতে ওর মনে ভয়ঙ্কর অপরাধ বোধের সৃষ্টি হয়েছে রে। সেই অপরাধ বোধ থেকেই প্রচন্ড মানসিক চাপ, আর তাতেই যত সমস্যার সৃষ্টি। সায়ক হা করে তাকিয়েছিল। সেদিকে একবার তাকিয়ে অজিত আবার বলল, আসলে প্রচন্ড ইনসিকিউর ফিল করছে প্রিয়া। ভাবছে তুই আর ওকে ভালোবাসবি না। অন্যদের কোলে বাচ্চা দেখলে ওর ইনসিকিউরিটি আরো বেড়ে যাচ্ছে, তাতেই খেপে যাচ্ছে এমন। কি করব এখন? সায়ক অসহায়ভাবে বলল, তুই ওকে বোঝা, তোর কাছে ওর চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নয়। বারবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা বন্ধ কর। মাথা নিচু করে রইল সায়ক। সত্যি তো, সন্তান কামনায় প্রিয়ার দিকটা তো ভেবেই দেখেনি। অজিত হাত বাড়িয়ে বন্ধুর হাত চেপে ধরে নরম গলায় বলল, আমি একটা সলিউশন দিচ্ছি। তোরা যেমন সন্তান সুখ পাচ্ছিস না, তেমন অনেক ছোট্ট ছোট্ট শিশু মা বাবার স্নেহ থেকে বঞ্চিত আছে। সেই রকম হতভাগ্য কোনো শিশুকে বুকে তুলে নে, তোরাও বাঁচবি, বাচ্চাটাও বাঁচবে। সায়কের মনে পড়ল প্রিয়া একবার বলেছিল দত্তক নেওয়ার কথা। সে গুরুত্বই দেয়নি। সন্তানের শরীরে তার রক্ত বইবে। যেখান সেখান থেকে যাকে তাকে তুলে এনে সন্তানের পরিচয় দিতে তার মন ওঠেনি। কিরে, চুপ করে আছিস যে? আমার প্রস্তাব পছন্দ হলো না? অজিত তাকিয়ে আছে। তুই একেবারে ঠিক বলেছিস অজিত, কেন যে এভাবে ভাবতে পারলাম না। সায়ক উঠে দাঁড়িয়েছে। ও জানে এবার কি করতে হবে। বছরখানেক পর 6 মাসের ছোট্ট মেয়েটাকে বুকে চেপে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল প্রিয়া। সেদিকে তাকিয়ে সায়কের চোখেও জল চলে এসেছে। একটা ছোট্ট শিশু কি করে সব কিছু পাল্টে দিতে পারে, নিজের চোখে না দেখলে বুঝতেই পারত না। ভাগ্যিস অজিতের সাথে কথা বলেছিল। প্রিয়াকে জড়িয়ে ধরল, গাঢ় গলায় বলল, সরি প্রিয়া, না বুঝে অনেক কষ্ট দিয়েছি তোমায়, কিন্তু এখন তো আর কষ্ট নেই, তাই না? তুমি মা হয়ে গেছো, আমাদের এই ছোট্ট মেয়েটার মা। মেয়েকে আরো জোরে চেপে ধরে জল ভরা চোখে মাথা নাড়ল প্রিয়া। ছোট্ট শিশু হঠাৎ হেসে উঠল। সায়ক আর প্রিয়ার মধ্যে যতখানি শূন্যতা ছিল, একটু একটু করে ভরে উঠেছিল সেই হাসিতে। শেষ হলো আজকের গল্প উপলব্ধি।
কলমে মাধবী ভট্টাচার্য।